আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক সুবিধা ঘোষণার পর ব্যাপক আশাবাদ তৈরি হলেও বাস্তবে এসব সুবিধা খুব সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিএসআরইএ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ঘোষিত সুবিধাগুলো মূলত নির্দিষ্ট কিছু সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং রেসকো মডেলের আওতায় পিপিএ ভিত্তিক বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির জন্য প্রযোজ্য করা হয়েছে। বক্তারা জানান, আবাসিক গ্রাহক, কৃষি সেচে ব্যবহৃত সোলার সিস্টেম, ক্ষুদ্র বাণিজ্যিক ব্যবহারকারী, আমদানিকারক, পরিবেশক, ডিলার, খুচরা ব্যবসায়ী এবং ইপিসি প্রতিষ্ঠান যারা দেশের নবায়নযোগ্য জ্বালানি বাজারের সবচেয়ে বড় অংশ, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের ভাষায়, বর্তমান এসআরও কাঠামোতে সীমিত সংখ্যক রেসকো কোম্পানি সুবিধা পেলেও নবায়নযোগ্য জ্বালানি খাতের সঙ্গে জড়িত হাজারো ব্যবসায়ী কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশের বর্তমানে একটি গভীর জ্বালানি সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে, যা মূলত আমদানি নির্ভর জ্বালানির ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা, বৈষয়িক জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার উপর ক্রমবর্ধমান চাপের ফলাফল। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এলএনজি, কয়লা এবং তেলের উচ্চ মূল্যের কারণে সরকার প্রতিদিন আনুমানিক 200 কোটি টাকার বেশি ভর্তুকি প্রদান করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। এদিকে সমাজ কল্যাণ অধিদপ্তরের প্রস্তুত করা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ায় বলা হয়েছে, আবেদনকারী তথ্য যাচাই করা হবে এনআইডি, এনবিআর, বিআরটিএ, ভূমি মন্ত্রণালয়ের জন্ম মৃত্যু নিবন্ধন এবং বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে। গতিশীল সামাজিক নিবন্ধনে সংরক্ষিত তথ্যে অসঙ্গতি বা জালিয়াতি প্রতিরোধে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও যুক্ত করা হবে। নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, সরকারি নির্বাচনী ইস্তেহার 2026-এ বৈষম্যহীন ও মানবিক সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণের 21 দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করেছে। ইসলামী ব্যাংকে ঘিরে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত 7 দফা দাবি আগামী 24 ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। একই দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপিও প্রদান করা হবে। রোববার দুপুরে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুরুন নবী মানিক। তিনি বলেন, সরকারের কাছে গ্রাহকদের পক্ষ থেকে যে 7 দফা দাবি জানানো হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে 11 জন বাংলাদেশিকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী, তবে বর্ডার গার্ড বাংলাদেশের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার ভোরে দর্শনা গেদে সীমান্তের 76-77 নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, পুশিনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে 8 জন পুরুষ ও 3 জন নারী ছিলেন। ভোরের দিকে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ, যা দ্রুত শনাক্ত করে বিজিবির টহল দল। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের কাছে নিরাপদ স্থানে সরিয়ে নেন। বিশ্বের যুদ্ধ, ভূ রাজনৈতিক উত্তেজনা বা অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিলেই সাধারণত সোনার দাম বাড়ে, কারণ বিনিয়োগকারীরা সোনাকে মুদ্রাস্ফীতির বিপরীতে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বৈশ্বিক মুদ্রাস্ফীতি, সুদহার বৃদ্ধির সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থান সোনার বাজারকে চাপে ফেলেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো হয়তো শিগগিরই সুদের হার কমাবে না, বরং দাম নিয়ন্ত্রণে রাখতে সুদের হার আরও বাড়তে পারে। এতে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমছে, কারণ উচ্চ সুদহার সোনাকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দেয়। এটি কোনো লভ্যাংশ দেয় না, কেবল দাম বাড়লেই লাভ হয়। বর্তমান মুদ্রাস্ফীতির বড় কারণ হরমুজ প্রণালীর পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পর ইরান প্রণালীটি আংশিক অবরোধ করে রেখেছে। এতে গ্যাস ও তেলের সরবরাহ ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 3 বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। চাকরির বাজারও স্থবির, ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমাবে এমন সম্ভাবনা খুবই কম। হাইটিতে গ্যাংয়ের প্রভাব ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় দেশজুড়ে অপহরণ এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে শুধু সরকারের কর্তৃত্বই ক্ষুণ্ণ হচ্ছে না, মানবিক ও নিরাপত্তা সংকটও দ্রুত প্রকট আকার ধারণ করছে। রাজধানী পোর্ট অব প্রিন্স সহ বিভিন্ন এলাকায় গ্যাংগুলো দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু বানাচ্ছে। বার্তা সংস্থা এপির বরাতে জানা গেছে, সর্বশেষ অপহৃত ব্যক্তি হলেন জেমস বয়ার্ড, হাইতির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্যাবিনেট ডিরেক্টর এবং জাতীয় পুলিশের ইন্সপেক্টর
ইন্সপেক্টর জেনারেল। গত বৃহস্পতিবার রাজধানীর বুরদন এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। বয়ার্ডকে দেশের শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞদের একজন হিসেবে বিবেচনা করা হয়, ফলে তার অপহরণ আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। রয়টার্স জানিয়েছে, বয়ার্ডকে উদ্ধারের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হাইতি কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে গ্যাংগুলোর ক্রমবর্ধমান শক্তি সরকারের নিয়ন্ত্রণকে দুর্বল করে দিচ্ছে এবং পরিস্থিতি দ্রুতই আরও অস্থিতিশীল হয়ে উঠছে। দেশটিতে গ্যাং নিয়ন্ত্রিত অঞ্চল বাড়ার সঙ্গে সঙ্গে অপহরণ, চাঁদাবাজি, সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। হেক্সা মিশনের প্রথম ধাপেই থমকে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়াস জুনিয়রদের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরেছিল সেলেসাও, কিন্তু শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি তারা। ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। এ নিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় বঞ্চিত হল ব্রাজিল। এর আগে 1974 সালে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র, 1978 সালে সুইডেনের বিপক্ষে 1-1 এবং 2018 সালে সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে সমতা করেছিল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই 3 আসরের একটিতেও শিরোপা জিততে পারেনি ব্রাজিল। সে সঙ্গে সামনে এসেছে অস্বস্তিকর এক পরিসংখ্যানও। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করার পর কখনোই শিরোপা জিততে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হতে আর মাত্র 2 দিন বাকি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের রেফারিদের নাম। সেই তালিকায় সবচেয়ে পরিচিত নামটি সিজমন মার্সিনিয়াক। পোল্যান্ডের এই অভিজ্ঞ রেফারি কাতার বিশ্বকাপে নাটকীয় আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন, যে ম্যাচে টাই ব্রেকারে তৃতীয় শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি হবে মার্সিনিয়াকের অধীনে আর্জেন্টিনার চতুর্থ ম্যাচ। তার পরিচালনায় এখনও হারেনি আর্জেন্টিনা দল। 2018 রাশিয়া বিশ্বকাপে প্রথমবার তিনি ছিলেন আর্জেন্টিনার ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ শেষ হয়েছিল 1-1 ড্রয়ে। এরপর 2022 বিশ্বকাপে আরও 2টি ম্যাচ পরিচালনা করেন তিনি। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় এবং ফ্রান্সের বিপক্ষে স্মরণীয় ফাইনাল দুটিতেই দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।